আসামিদের নামে আবারও এই জখমের মামলা করলে এ পর্যন্ত কোনো আসামি তারা ধরতে সক্ষম হয়নি। একটি মার্ডার মামলার রহস্য উন্মোচন করতে হবে, কিন্তু তার আগে উন্মোচন করতে হবে একজন আওয়ামী লীগপন্থী ভারতীয় দালাল ইমাম আবু সাঈদের মুখোশ উন্মোচন করতে হবে। আর তার মুখোশ উন্মোচন করতে পারলেই সমস্ত মার্ডারের বিষয়ে, মামলার বিষয়ে বুঝতে পথটা সোজা হবে এবং কথাগুলো ক্লিয়ার বোঝা যাবে। ফুলদাগে চিহ্নিত লম্বা হুজুর চশমা পরা হাফেজ আবু সাঈদ, যে কিনা আওয়ামী লীগপন্থী ভারতীয় দালাল, যার সামনে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে খেতে হচ্ছে হুমকি, ধামকি, মিথ্যা মামলা, এমনকি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের ডান হাত ছেলে নেই হাফেজ আবু সাঈদ। তার ভাতিজা মাদক চুরি করার দায়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল তার ভাতিজার, আর পরে সেটাকে দেওয়া হয় চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করার মামলা। কারণ মাদক মামলায় ফাঁসাতে পারেননি মাদক কারবারিদেরকে। তিনি হতে পারেন একজন ইমাম, কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগটাও অনেক বড়। আজ থেকে 8.5 বছর আগে মসজিদ থেকে দোলাপাড়া গ্রাম হতে বড় মসজিদ থেকে 1,28,000 টাকা ধার নিয়ে করতে গিয়েছিলেন হজ, কিন্তু হজ করে আসার 8.5 বছর পেরিয়ে গিয়েছে, সেই 1,28,000 টাকা এখন পর্যন্ত ফেরত দেননি মসজিদে। অথচ আবার তিনি মিথ্যা কথা বলেছেন, আমি 1,28,000 টাকা নিয়েছি 1,14,000 টাকা। আবার মসজিদের সামনে থাকা জমির 9% জমি তাদের যে রাস্তার জন্য মসজিদের অফ দেওয়ার কথা ছিল, সেখান থেকেও নেওয়া হয়েছে কয়েক লক্ষ টাকা, কিন্তু এখনও দিতে পারেননি জমি মসজিদের অফ দিতে পারেনি। কারণ তারা যে জমিটি বেদখলিভাবে খান, বেহালালিভাবে খান, তাদের সেই জমির কোনো কাগজপত্র নেই। ইতিমধ্যে সেই জমিও উঠে গিয়েছে সরকারের 1 নাম্বার খতিয়ানে। এখানেই শুধুমাত্র শেষ নয়, এরপর দোলাপাড়া গ্রাম হতে বড় মসজিদের নিয়ন্ত্রণে থাকা একটি মক্তব বিভাগ, যেখানে হোসেন মোহাম্মদ ওরফে দাল্লা মিয়া 1984 সালে জমি দান করে গিয়েছেন মক্তব বিভাগের জন্য। এখন আবার সেই জমিকে তারা বানিয়েছেন এটি নাকি ইবতেদাইয়া মাদ্রাসা। আবার সেই ইবতেদাইয়া মাদ্রাসার জাতীয়করণের জন্য, শিক্ষক নিয়োগের জন্য নেওয়া হয়েছে মরহুম মতিয়ার রহমানের বড় ছেলে শিফন ইসলামের স্ত্রীর শিক্ষক নিয়োগ দেওয়ার নামে টাকা, কিন্তু শিক্ষক নিয়োগ দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে, সেই টাকাও এখন পর্যন্ত ফেরত দেননি 3 বছর পেরিয়ে গেলেও। অথচ এখন টাকা ছিল পাল্টা আবার তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে মামলা। আর মসজিদে যত কাজ তিনি করেছেন, সমস্ত কাজ তিনি করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক লালমনিরহাট 1 আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের ক্ষমতার সরলতার সুযোগ নিয়ে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। তার ভাগিনার রব্বানির হাত ধরে আওয়ামী লীগের সেই সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের সাথে পরিচয় হয় তার। আর মোতাহারের সাথে পরিচয় হওয়ার পর মোতাহার তাকে বসান মামার আসনে। এরপর শুরু হয় মোতাহারের সরলতার সুযোগ নিয়ে হয়ে যান মোতাহারের ডান হাত, আর এরপর থেকে শুরু হয় ক্ষমতার অপব্যবহার। অথচ দেখেন তারা সেই ক্ষমতার অপব্যবহার করে কতই না তছনছ চালিয়েছে, লুটপাট করে খেয়েছে সেই দোলাপাড়া গ্রামতিয়া বড় মসজিদের টাকা পয়সা। তার পিতা রোস্তম আলী 2008 সালে দায়ের করা একটি মামলায় কোর্টে গিয়ে জবানবন্দি পর্যন্ত দিয়েছিলেন। দোলাপাড়া গ্রামতিয়া বড় মসজিদ যেখানে রয়েছে, সেখানে নাকি শুধুমাত্র ধুধু বালুবাড়ি পড়ে রয়েছে, সেখানে কোনো মসজিদ ঘর বা কোনো বাড়ি ঘরটর নেই। সেখান থেকে আসার পথে অর্ধেক রাস্তায় জবানবন্দি হয়, পরে 1.5 মাস পর পুকুরে পড়ে গাঞ্জাল ঢুকে তার পিতা রোস্তম আলী মৃত্যুবরণ করেন। 1947 সালের ব্রিটিশ পিরিয়ডে ভারতের সীসাবাড়ি অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ছিলেন ডাকাত শ্রী মাহমুদ। আর সেই শ্রী মাহমুদ ডাকাতি করতে করতে তার অত্যাচারে অতিষ্ঠিত হয়ে ভারতের নাগরিক তাকে ভারত তাড়া করেন। এরপর ভারত থেকে পালিয়ে এসে বাংলাদেশে এসে পর্যায়গিরি শুরু করেন শমশের উদ্দিন পাইকার ও সানার উদ্দিন পাইকার জমিদারের জমিগুলোতে। এরপর বাংলাদেশে এসে দিনের বেলা তিনি করেন তহসিলদারি, আর রাত হলে তিনি করেন ভারতে গিয়ে ডাকাতি। আর এরপর বাংলাদেশে বিয়ে শাদী করেন এবং বাংলাদেশে ভারতের আগের স্ত্রীও থাকে। বাংলাদেশে এসে নতুন বিয়ে করার পর বাংলাদেশে দেন সন্তান জন্ম। আর সেই ভারতের শীর্ষ সন্ত্রাসী ডাকাতের নাতি হচ্ছেন এই সেই ইমাম আবু সাঈদ। একটু মার্ডারের রহস্যটা উন্মোচন করা যাক দোলাপাড়া গ্রামতে বড় মসজিদের মাঠে করা মানববন্ধনের ইতিহাসটা দিয়ে।
সে আহত হওয়ার 10 তারিখে হয়েছে, আজকে চলতেছে 19 তারিখ। এ পর্যন্ত কোনো আসামিকে তারা গ্রেফতার করেনি। দুঃখজনক হইলেও সত্য, আমার উপস্থিতি এবং চেয়ারম্যান সাহেবের উপস্থিতি, বিজিপি হাবিলদারের উপস্থিতিতে চেয়ারম্যান সাহেবের মাধ্যমে 35 বোতল ফেন্সিডিল থানা কর্তৃপক্ষকে দেওয়া হয়। সেটা তাদের আসামিদের নাম সহ, কিন্তু থানা কর্তৃপক্ষ ওই 35 বোতল ফেন্সিডিলকে পরিত্যক্ত দেখায় কোনো আসামির নাম দেয় না। পরবর্তীতে আসামিদের নামে আবারও এই জখমের মামলা করলে এ পর্যন্ত কোনো আসামি তারা ধরতে সক্ষম হয়নি। এই জন্যে এই মানববন্ধনের আয়োজন। 2022 সালে অক্টোবর মাসের দিকে একটি মার্ডার মামলা হয় দোলাপাড়া গ্রামতিয়া বড় মসজিদ এলাকায়। আর সেই মার্ডারে আহতের হন মাহাবুল ইসলাম, যে মাহাবুল ইসলাম মাদক ও চুরি ছিনতাই সব কিছুই করত। মাদক চুরি করার দায়ে সেই মাহাবুল ইসলামকে পিটিয়ে আহত করা হয়। পর তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আর রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মিথ্যা সার্টিফিকেট নেওয়া হয়, তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। অথচ সেই মাহাবুল ইসলামকে বাঁশের গোড়াঠে দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। পর সেই মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় মাদকের 35 বোতল। আর সেই 35 বোতল মাদকও পাওয়া যায় সেই আবু সাইদের ভাতিজা জানি আলম ইসলামের বাড়িতে। আর সেই জানি আলমের বাড়িতে মাদক পাওয়ার পরও মামলা হয় মাদক কারবারিদের নামে। আর সেই মাদকও পাওয়া গিয়েছিল এই সেই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানি আলমের বাড়িতে। জানি আলমের বাড়িতে 35 বোতল ফেন্সিডিল পাওয়ার পরও জানি আলমের নামে মামলা হয়নি, কারণ জানি আলম ছিল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আর সেই আবু সাইদ ছিলেন মোতাহার হোসেনের ডান হাত, যার কারণেই জানি আলম বেঁচে গিয়েছিলেন। ক্ষমতার অপব্যবহার করে সোহেল চেয়ারম্যানের ভয় দেখিয়ে সে মাদক চুরি করত, ছিনতাই করত এবং বিক্রি করে খেত। তার লোভ মন্ত্রণা এলাকায় যে সকল ছেলেরা মাদক ব্যবসা করত তাদের বিরুদ্ধে চালাতো অন্যায়ভাবে নিপীড়ন, নির্যাতন আর অত্যাচার। তাদের মাদকগুলো চুরি করে ডাকাতি করে আটকে খেত এই জানি আলম ইসলাম আর মাহাবুল। পরে তারা অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাহাবুলের মাথা পিটিয়ে ফাটিয়ে দেওয়া হয়। আর সেখানে তাদের বিরুদ্ধে যখন মাদক মামলা দিয়ে আটকাতে না পারে তখন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। মাহাবুলকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। ওই সময়ে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করার মিথ্যা মামলাটি নিয়েছিলেন তৎকালীন ওসি শাহ আলম, যে কিনা হাতীবান্ধা থানার ওসি ছিলেন। মাত্র কয়েক লক্ষ টাকার বিনিময়ে আইনের পোশাকটাকে কলঙ্কিত করে সেও নিয়েছিল মিথ্যা মামলা। আর সেই ওসি শাহ আলম এবং তার টিম এবং তার এএসআই শফিকুল ইসলাম সবার সামনে ছাপাই গিয়ে বেড়াতো মাহবুল ইসলামকে নাকি চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করেছে, আর সেও নাকি পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। অথচ সেই মাহবুল ইসলাম এখন বাড়িতে খুব সুন্দরভাবেই জীবনযাপন করছে। মাত্র 7 দিন ছিলেন হাসপাতালে, আর এরপর বাড়িতে সে আরামায় সে দিন যাপন করছেন, দিব্যি সমস্ত কাজকর্মগুলো করে বেড়াচ্ছেন। এখন ওসি নিজের পোশাকটাকে কলঙ্কিত করে তার ভিতরটাকে নোংরা জায়গায় পরিণত করে মাত্র 1 লক্ষ টাকার বিনিময়ে নিয়েছিলেন মিথ্যা মামলা। যেখানে বাস দিয়ে পিটিয়ে ফাটিয়ে দেওয়া হয়েছিল মাহবুল ইসলামের মাথা, সেখানে তিনি কলম ধরনের মিথ্যা মামলা লিখেছেন মাহবুল ইসলামকে নাকি চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। এই আবু সাইদ তিনি আরও কিছু মজার ঘটনা ঘটিয়েছেন। এলাকার ছেলে বিপুল ইসলাম মাদক ব্যবসায়ের দায়ে তার পিতা শাহজাহান আলী দোলাপাড়া গ্রামতিয়া বড় মসজিদের খাদেমকে বাদ দিয়ে দিয়েছেন সন্তান মাদক ব্যবসায়ের দায়ে। অথচ আরেকটি প্রশ্ন হলো, তার ভাতিজা সাকিব ইসলাম একে 2বার ইয়াবার ট্যাবলেট সহ ধরা পড়ে মাদক ব্যবসায়ের দায়ে বিজিবির মামলায় জেলে গিয়েছেন। তাহলে তার ভাই ওয়াহেদ আলী সন্তান মাদক ব্যবসা করে তারপরে কিভাবে মসজিদের কমিটিতে টিকে রয়েছেন? পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া চাইনিজ কুড়াল দিয়ে জখম করার সেই মিথ্যা মার্ডার মামলাটি এখনও চলছে আদালতে। তবে আমি আদালতকে অনুরোধ করব সিআইডি দ্বারা সঠিকভাবে সেই মামলাটি যেন তদন্ত করা হয়। তার ভাতিজাকে এখনও আদালতে দেখানো হচ্ছে সে তার ভাতিজা মাহবুল ইসলাম নাকি এখনও সে নাকি পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন এলাকায়। তাকে আদালতে পর্যন্ত হাজির করা হচ্ছে না। তবে এখন যাবার পালা কয়েকটি প্রশ্ন করে যেতে খুব ইচ্ছে করছে। এই প্রশ্নগুলো হলো, এই ধরনের ইমাম এত দুর্নীতি করার পরও তাকে কিভাবে আপনারা ইমাম হিসেবে দেখতেছেন? সে এ ধরনের মিথ্যা মামলা দেওয়ার পর সে কিভাবে এখনও ইমামতিতে টিকে থাকতে পারে? সে একজন আওয়ামী লীগপন্থী ভারতীয় দালাল হয়ে সে কিভাবে এখনও
ইমামতিতে টিকে থাকতে পারে? সেদিন কেন জানি আলমের বাড়িতে 35 বোতল ফেন্সিডিল পাওয়ার পরও কেন জানি আলমকে গ্রেপ্তার করা হয়নি? আর কেনই বা সেদিন থানা পুলিশ তাদের 1 লক্ষ টাকার বিনিময়ে নিয়েছিলেন চাইনিজ কুড়ালদের কুপিয়ে জখম করার মিথ্যা মামলা? আর এই সেই আবু সাইদের আরও একটি নতুন গল্প হলো, সে নাকি বর্তমান বাংলাদেশ জামায়াতে ইসলামের একজন বড় ধরনের নেতা, অথচ যে কিনা 5ই আগস্টের আগে আওয়ামী লীগ ছিল এবং ভারতীয় দালাল ছিল, অথচ দেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভোল পাল্টিয়ে লেবাস পাল্টিয়ে সে নাকি এখন আবার জামায়াতে ইসলামের একজন বড় নেতা। আল্লাহ হাফেজ।